আকাশে ঘন মেঘ জমে চারপাশ একেবারে কালো অন্ধকারে ঢেকে গেছে। সেই অন্ধকারের মাঝেই গ্রামের মোড়ে নতুন করে উঠেছে এক তেলেভাজার দোকান। দোকানদারের নাম নেপাল পাল। সাদা ধুতি আর ঝকঝকে ফতুয়া গায়ে, মুখে সবসময় এক মায়াবী হাসি লেগে থাকে তার। সময় তখন আনুমানিক রাত 10টা। দোকান একেবারে ফাঁকা। দিনের কোলাহল অনেক আগেই শেষ হয়েছে। যতগুলো তেলেভাজা নেপাল বানিয়েছিল সবই প্রায় শেষ হয়ে এসেছে। এখন দোকান গুটিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। নতুন গ্রামে নতুন মানুষজনের ভিড়ে এই দোকান যেন এক অচেনা আলো হয়ে দাঁড়িয়েছে গ্রামের মোড়ে। আকাশটা দেখি একেবারে কালো মেঘে ঢাকছে। আজকেও বেচাকেনা প্রায় মিটেই গেল। এখন দোকানটা গুটিয়ে ফেরাই ভালো হবে। রাতটাও বেশ ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে নেপাল দোকানের জিনিসপত্র গোছাতে ব্যস্ত, ভাবছে এখন বাড়ি ফিরবে। ঠিক সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে ভেতর থেকে গুরুম গুরুম করে বজ্রপাতের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে চারিদিক অস্থির হয়ে উঠল। প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো। ধুলোবালি উড়ে চোখ মুখ ঝাপসা হয়ে গেল। তারপরেই ঝাঁপিয়ে এলো কালবৈশাখীর ঝড়। তার সঙ্গে নামলো প্রবল বৃষ্টি। এমন বড় বড় ফোঁটা মাটিতে আছড়ে পড়ছিল যে এক নিমিষে দোকানের সামনের পথঘাট চারপাশ সব ভিজে থই থই হয়ে গেল। এ কি কাণ্ড! এই যে কালবৈশাখী ঝড় নেমে এসেছে। এমন ঝড়ের মধ্যে তো বাড়ি যাওয়াই সম্ভব নয়। বাড়ির পথ তো অনেক দূরে। বাঁশঝাড় পার করতে হবে, তারপর জঙ্গল পেরোতে হবে। হায় ভগবান, এ কি বিপদে পড়ে গেলাম! এখন কি করব? ঝড় বৃষ্টি শুরু হওয়াতেই নেপাল একদম দুশ্চিন্তায় পড়ে গেল। তার বাড়ি এ গ্রামের একদম শেষ মাথায়। হতাশ মুখে সে দোকানে একা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হঠাৎ করে দোকানে থাকা লণ্ঠনের বাতিটি দুলতে দুলতে নিভে গেল। হায় ভগবান, এই কি হলো! লণ্ঠনের বাতিটাও নিভে গেল। আমি তো ঠিক মতোই কেরোসিন ভরেছি, অথচ এত দ্রুত কেন শেষ হয়ে গেল কিছুতেই বুঝতে পারছি না। কি করে হলো? দোকানটির চারপাশ একদম অন্ধকারে ঢেকে গেছে। চারিদিকে শুধুই ঝড় বৃষ্টির তীব্র শব্দ আর নেপালের হতাশ মুখ ছাড়া যেন আর কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নেপালের নজরে আসে দোকানের সামনে কেউ হেঁটে আসছে। চোখের পলকে সেই ব্যক্তি দোকানের ভেতরে চলে আসে। মুখটা কেমন যেন অস্পষ্ট, ফ্যাকাশে। গায়ের রং বেশ ফর্সা আর লম্বা একটি পাঞ্জাবি পরা। তবে ভেতর থেকে লোকটি দেখতে কেমন যেন গম্ভীর লাগছে। আগে মশাই, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বাছা? তুমি তো গ্রামে নতুন। তবে তোমাকে আমি চিনি। শুনেছি তোমার নাকি তেলে ভাজা বেশ সুস্বাদু হয়। আজ তো দেখছি সব শেষ, কিন্তু একদিন নিশ্চয়ই খাবো। হ্যাঁ, নিশ্চয়ই এসে খাবেন। তবে এত রাতে কোথা থেকে ফিরছেন মশাই? আমি শহর থেকে ফিরছিলাম, তা তোমার দোকান খোলা থেকে এসে পড়লাম। তুমি বুঝি ঝড়ে আটকে গিয়েছো? রাত তো বেশ হয়েছে। এত রাতে গ্রামের বাইরে থাকা একদম ঠিক নয়। তুমি বরং আমার বাড়ি চলো। এই সামনেই আমার বাড়ি। আজ থেকে না হয় কাল ভোরে চলে যেও। লোকটির কথা শুনে নেপাল কিছুক্ষণ চুপ করে রইল। সে মনে মনে ভাবতে লাগলো, এই ঝড়ের মধ্যে তো আর বাড়ি পৌঁছানো সম্ভব নয়। তাই লোকটির সঙ্গে যাওয়াটাই উত্তম হবে। তাছাড়া যে আর কোনো উপায় ছিল না। এই যে কিছু বলছো না যে, কি হলো? ভাবছি এই দুর্যোগপূর্ণ রাতে তো আর বাড়ি ফিরতে পারবো না, তাই আপনার সঙ্গে যাওয়াটাই ঠিক হবে। তা বেশ ভালো চিন্তা, চলো তবে। কথা মতো তারা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো লোকটির বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা এক পর্যায়ে একটি জঙ্গলের রাস্তায় পৌঁছে গেল।
চারিদিকে খালি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে। আর শুধু ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতের তীব্র শব্দ শোনা যাচ্ছিল। আগে মশাই, আর কত দূর আপনার বাড়ি? এখানে তো শুধু জঙ্গল আর জঙ্গল, আর তো কিছুই নেই। এই তো চলেই এসেছি, আর এই কয়েক ধাপই বাকি। ঠিক তাই, আর একটু এগোতেই তারা জঙ্গলের পাশে একটি বাড়ি দেখতে পেল। পুরো বাড়িটায় শ্যাওলার আবরণে ঢাকা। ইটের পুরনো দেওয়ালগুলো যেন একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তারই মাঝে জঙ্গল থেকে ভেসে আসছিল তীব্র শেয়ালের ডাক। চলতে চলতে তারা বাড়িটির দরজার সামনে এসে পৌঁছল। ও গিন্নি, আরে দরজাটা খোলো, সঙ্গে যে একজন মেহমান এনেছি, জলদি খোলো। লোকটি দরজায় ঠকঠক শব্দ করে ডাকার সঙ্গে সঙ্গেই তার গিন্নি দরজাটি খুলে দিল। শরীরটা একদম রোগা পাতলা, যেন দীর্ঘদিন কোনো রোগে ভুগছে। মা, অতিথি নিয়ে এসেছো? তা বেশ তো, ভেতরে নিয়ে এসো তাড়াতাড়ি। ভেতরে চলো বাছা। বিমলা, যাও অতিথির জন্য গরম গরম দুধ নিয়ে এসো। ভিজে এসেছে বেচারা, এক গ্লাস দুধ খেলে একটু আরাম পাবে। এই যে এক্ষুনি এনে দিচ্ছি। লোকটির স্ত্রী ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই হাতে গরম এক গ্লাস দুধ নিয়ে এসে নেপালের হাতে দিল। আহ মশাই, এসবের আবার কি দরকার ছিল? আরে না না, খাও খাও, তুমি এখন আমার ঘরের অতিথি। লোকটির কথা শুনে হাসি মুখে নেপাল দুধের গ্লাসটি মুখের কাছে তুলে ধরতে যাচ্ছিল। এমন সময় তার চোখে হঠাৎ ধরা পড়ল দুধের রং একেবারে রক্ত লাল হয়ে গেছে। এটা দেখে তার হাত কাঁপতে শুরু করলো। লাল তরলে ভরা গ্লাসটা হাত ফসকে মাটিতে পড়ে গেল। আর ঠিক তখনই ঘটল আরেকটি অদ্ভুত ব্যাপার। বাইরের গোয়ালে সব গরু হঠাৎ অস্বাভাবিকভাবে চেঁচাতে শুরু করল। সব দেখে নেপাল ভয়ে একেবারে থরথর করে কাঁপতে লাগলো। কি কাণ্ড! দুধটা একেবারে রক্ত লাল হয়ে গেল, আর বাইরের গরুগুলো এভাবে চেঁচাচ্ছে কেন? কি হচ্ছে এসব? কিন্তু নেপালের কথার কোনো উত্তর আর কেউ দিল না। লোকটি আর তার স্ত্রী তাড়াহুড়ো করে ছুটে গেল গোয়াল ঘরের দিকে। নেপালও ভয়ে ভয়ে তাদের পিছনেই থেকে গেল। গিয়ে সকলে দেখল গোয়াল ঘরের ভেতর গরুগুলো অদ্ভুতভাবে যন্ত্রণায় ছটফট করছে, চিৎকার করছে, যেন কোনো অদৃশ্য শক্তি এসে তাদের ভেতর থেকে প্রাণটা টেনে বের করে নিতে চাইছে। হায় 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 হায়, রাম 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 রাম! কি হচ্ছে এসব? না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। এখনই আমি বাড়ি ফিরবো। না না, এই ভুল একেবারেই করো না। কাল রাত্রি নেমে এসেছে আজ। বাইরে বের হওয়া মানেই কিন্তু বিপদ, বড় বিপদ। আজ বরং তুমি এখানেই থাকো, কাল ভোর হলে তবে যেও। লোকটির কথা শেষ হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে গোয়ালের পাশের এক গাছ থেকে অদ্ভুতভাবে চেঁচিয়ে তিনটে কাক ধপ করে মাটিতে পড়ে গেল। এটি দেখে নেপাল আর কোনো কথা বলল না। ভয়ের সঙ্গে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে গ্রামের আঁকাবাঁকা পথে একা একাই হাঁটতে লাগলো নেপাল। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! সবই যে ভুতুরে কাণ্ড মনে হচ্ছে। কি সর্বনাশের ভুলে যে আমি ওই লোকটার বাড়িতে গিয়েছিলাম। শুরু থেকেই খটকা লাগছিল, কেমন তেল মাখানো কথা বলছিল। যাকে বাড়ি থেকে বেরোতে তো পেরেছি, সেটাই অনেক।
এখন শুধু কোনোভাবে বাড়ি ফিরতে বলেই রক্ষে। কিন্তু এদিকে ঝড় বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। আজ নিশ্চয়ই ভিজতে ভিজতে শরীরে জ্বর এসে যাবে। নেপাল নিজের মনে সব বলতে বলতে সামনে এগিয়ে চলছিল। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর তীব্র বজ্রপাতের শব্দ চারপাশ কাঁপিয়ে তুলছে। তার দুই পাশে ঘন জঙ্গল, সারি সারি গাছ, আর সেই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে হু হু করে শিয়ালের ডাক, যা অন্ধকার রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। চারপাশে শিয়ালগুলো কেমন ডাকছে রে বাবা, মনে হচ্ছে যেন দৌড়ে এসে মাংস ছিঁড়ে খাবে। নেপাল নিজ মনে বলতে বলতে হাঁটছে। এমন সময় হঠাৎ মনে হলো তার পিছন দিয়ে এক অদ্ভুত কালো ছায়া দৌড়ে গেল। সেই ছায়ার ভেতর শুধু একরাশ লম্বা চুল বাতাসে উড়ে যেতে দেখা গেল। কিন্তু টের পেয়ে নেপাল পিছনে তাকাতেই দেখে সেখানে আর কেউ নেই, শুধু অন্ধকারে ঢাকা ঝড় বৃষ্টির রাস্তা। এ কি, আমি যেন কারো দৌড়ে যাওয়ার শব্দ পেলাম, কিন্তু এখানে তো কেউ নেই। এসব কি হচ্ছে আমার সঙ্গে? হে ভগবান, তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। সামনে ঘুরে নেপাল আবার বাড়ির পথে হাঁটতে লাগলো। ঠিক তখনই সে এক অদ্ভুত ভয়ানক কান্নার আওয়াজ শুনতে পেল। এটি শুনে তার ভয় আরো বেড়ে গেল এবং সে প্রচন্ডভাবে ঘাবড়ে গেল। কে কে কাঁদছে এইভাবে? সামনে এসো, সামনে এসো বলছি। এমন সময় কান্নার শব্দ বদলে তীব্র ভয়ঙ্কর হাসির আওয়াজ চারিদিকে ভাসতে লাগলো। এটি শুনে নেপালের চোখ হঠাৎ একটি গাছের ডালের দিকে গেল। সে দেখল এক ভয়ঙ্কর পেতনি বসে আছে। পুরো শরীর নীলচে, মুখ থেকে জিভ ঝুলছে, চুল ও পা এতই লম্বা যে গাছ থেকে যেন মাটির দিকে ঝুলছে। তার চোখ একদম লাল, আগুনের মতো জ্বলছে। এই দৃশ্য দেখে নেপাল থরথর করে কাঁপতে লাগলো। সে কি করবে কি করবে না কিছুই ভাবতে পারছিল না। ওরে বাবারি, এ যে আস্ত একটা পেতনি। না না, আমাকে এখনই পালাতে হবে, পালাতে হবে। কি কি বললি তুই? তুই পালাবি? আজ পর্যন্ত আমার কাছে আসা কেউ কখনো পালাতে পারেনি। যে এসেছে তার রক্ত আমি চুষে চুষে খেয়েছি। কে তোকে এখানে এত রাতে আসতে বলেছে? এখন তোর রক্ত আমি চুষে চুষে খাবো। না না, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি এই গ্রামে নতুন, আর কখনো কোনোদিন এই গ্রামে আসবো না। আমাকে যেতে দাও। চুপ, একদম চুপ, একদম চুপ কর। খিদে খিদে, অনেক খিদে আমার। কতদিন হয়ে গেল তাজা মাংস আমি খাইনি। হ্যাঁ, তাই আজ আমি খাবো, খাবো, এখনই খাবো। আর তারপর গাছে বসে এক ভয়ঙ্কর তীব্র হাসি হেসে পেতনিটি তার বিশাল লম্বা হাত বাড়িয়ে দিল নেপালের দিকে। তবে ঠিক তখনই নেপাল একদম ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। সে তার হাত পিছনে ফিরিয়ে নিয়ে একদম সেখান থেকে হাওয়ায় মিশে গেল। কিছুক্ষণ পরে নেপাল ঝাপসা ঝাপসা চোখ খুলে সামনে তাকালো। তার পাশে দাঁড়িয়েছিলেন সেই লোকটি
যিনি তাকে আশ্রয়ের জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। লোকটির এক হাতে ছাতা এবং অন্য হাতে লণ্ঠন ছিল। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আহা বাছা, শান্ত হও। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আজ কাল রাত্রি এই রাত্রে বাইরে বেরোলে বিপদ হয়। তুমি তো আমার কথা শুনলে না। যদি আমি ঠিক সময় না পৌঁছাতাম তবে তো তুমি আজ ওই পেতনিটার রাতের ভোগ হয়ে যেতে। কে সেই পেতনি? সে কেন সবাইকে এভাবে মারছে? সে এক বড় ঘটনা। তবে তুমি যখন জানতে চাইছো আমি তোমাকে বলছি। মেয়েটির নাম ছিল নিরুপমা। সে তার বাবা মায়ের অতি আদরে বড় করা এক সুকন্যা ছিল। সেদিন রবিবার বিকালে একটি ঘরে যথেষ্ট আয়োজন করা হয়েছিল। আজ মেয়েকে তার বাবার ঠিক করা ছেলেপক্ষ দেখতে এসেছে। সেখানে বসে আছে নিরুপমার বাবা মা, আর পাশে ঘোমটা মাথায় দিয়ে নিরুপমা স্বয়ং। আর তার ঠিক সামনে বসে আছে ছেলেপক্ষের মা বাবা এবং এক যুবক ছেলে। শেষে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। তবে এই বিয়েতে যে নিরুপমা খুশি ছিল না তা তার মুখের দিকে তাকালেই বোঝা যেত। তবে সে সেদিন আর কিছু বলল না। কথা মতো নিরুপমাও সেই যুবকটির বিয়ে হয়ে যায়। তবে এটি আর বেশি দিন স্থায়ী হলো না। এক গভীর রাতে নিরুপমা একটি ছেলের সঙ্গে তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। ছেলেটি তার প্রেমিক ছিল। এতদিন কেউই তা জানত না। তবে সেই রাতের পর সবাই বিষয়টি জেনে যায়, আর লোকলজ্জায় নিরুপমার বাবা তার সঙ্গে চিরকালের জন্য সম্পর্ক ত্যাগ করে দিল। আর আর তারপর কি হলো? আর তারপর সে সেই ছেলেকে বিয়ে করে ফেলে। তবে সেই সংসারের সুখ তার জুটল না। কিছুদিন পরেই তার প্রেমিক বর ও শাশুড়ি বোনের টাকার জন্য নির্যাতন করা শুরু করে দিল। আর এক কাল বৈশাখী ঝড়ের রাতে নির্মম ভাবে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল তার বড় শাশুড়ি। নিরুপমা পুড়ে আগুনে ছটপট করছিল, কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না। আর এরপর সেই মেয়েটি পেতনি রূপে ফিরে এসে তাদের সকলকে মেরে ফেলে। আর প্রতিকাল বৈশাখীর অমাবস্যার রাতে একবার করে সেই পেতনিটি ফিরে আসে এই গ্রামে। আর যেই পুরুষকে সে দেখতে পায় তাকে সে নির্মম ভাবে মেরে ফেলে। হ্যাঁ বাছা, আমি না জানলে আর কে জানবে এসব? আমি যে সেই মেয়েটির হতভাগা বাবা। এই কথা শুনে নেপালের চোখ যেন আর লোকটির দিক থেকে সরছিল না। ভয়ে, বিস্ময় ও মায়ায় জমাট বাঁধা সেই মুহূর্ত চিরদিনের জন্য নেপালের মনে এক ইতিহাস রয়ে গেল। জীবনে অন্যায়, লোভ আর অবহেলার ফল কখনো ভালো হয় না। অন্যায় যতই ঢাকতে চাও, একদিন তার বিচার হবেই। তাই আমাদের উচিত নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সম্মান দেখানো, ভালোবাসা ও ন্যায় দিয়ে আচরণ করা। কারণ অন্যায় অবিচার শুধু অশান্তি বয়ে আনে, শান্তি নয়।